নমস্কার, সহজ পাঠে তোমাদের স্বাগত। আজকে আমরা রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন এই নিয়ে কথা বলবো শিবায়নের কবি পরিচিতি সম্পর্কে এবং কাব্যিক বিষয়বস্তু সম্পর্কে, এবং বিশেষ করে যে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব যে কাব্যের কতটা অংশ পড়া খুব দরকার। কেননা খুবই সামান্য অংশ আমাদের পাঠ্য রয়েছে, এবং বিশেষ করে এই কাব্যের বিশেষত্ব কোথায়, কবির বিশেষত্ব কোথায়, কী বিষয় নিয়ে তিনি কোন জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেই সব নিয়ে একটা প্রাথমিক আলোচনা করছি। শিবায়ন, শিবকে কেন্দ্র করে এই পালার সূচনা। রামেশ্বর ভট্টাচার্য তিনি অষ্টাদশ শতাব্দীর কবি, কিন্তু তার পূর্বে আমরা সপ্তদশ শতাব্দীতে দুজন কবি পাচ্ছি, শঙ্কর কবিচন্দ্র এবং কবিচন্দ্র রামকৃষ্ণ রায়। শঙ্কর কবিচন্দ্র ছিলেন বিষ্ণুপুরের একজন ব্রাহ্মণ বংশের সন্তান, এবং তিনি 1680 খ্রিস্টাব্দে তার শিবায়ন কাব্য রচনা করেছিলেন। তিনি বিষ্ণুপুর রাজ গোপাল সিংহের সভাকবি ছিলেন। তার পুরো পুঁথি পাওয়া যায়নি, কিন্তু যেটুকু পাওয়া গেছে তার থেকে তার মৎস্যধরা পালা শীর্ষক একটি পুঁথি বঙ্গীয় সাহিত্য পরিষদে রয়েছে, সেখান থেকে আমরা তার এই তথ্য পাচ্ছি। আর কবিচন্দ্র রামকৃষ্ণ রায় তিনি সপ্তদশ শতাব্দীর একজন প্রতিভাধর কবি ছিলেন, এবং তার দুটি পুঁথি পাওয়া গেছে। সেই দুটি পুঁথির নাম শিবসঙ্গীত বা শিবমঙ্গল বা শিবায়ন। তিনি মঙ্গলকাব্যের রীতি অনুযায়ী একেবারে স্বপ্নাদেশ ইত্যাদির সাপেক্ষে তার কাব্য রচনার কথা বলছেন, এবং তার উপাধি ছিল কবিচন্দ্র, এই জন্য কবিচন্দ্র রামকৃষ্ণ রায় বললাম। এবং তার কাব্যে মোট 26টি পালায় বিভক্ত, সেই অংশটি আমরা জানি। কিন্তু আমাদের আলোচ্য যে রামেশ্বর ভট্টাচার্য, তিনি অষ্টাদশ শতাব্দীর মানুষ, কিন্তু তার সময়কাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। অধ্যাপক শ্রীযুক্ত যোগীলাল হালদারও তাকে নির্দেশ করতে পারছেন না, কিন্তু মোটামুটিভাবে আমরা তার কাব্যের রচনাকাল থেকে অনুমান করতে পারি তিনি অষ্টাদশ শতাব্দীর কবি ছিলেন। এবং বিশেষ করে তার যে পৃষ্ঠপোষকতা, অর্থাৎ রাম সিংয়ের পুত্র যশবন্ত সিং তার সময়কাল থেকে আমরা অনেকটা অনুমান করতে পারছি। এবং তার যে সমস্ত পুঁথি পাওয়া গেছে, যেটি সম্পূর্ণ পুঁথি, সেটি আমরা পেয়েছি কোচবিহার রাজগ্রন্থাগার থেকে, এবং সেখান থেকে তার একটা আমরা নিশ্চিত করে তার পুঁথিকে নির্ণয় করতে পারি। তারও নিবাস মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অন্তর্গত বরোদা পরগনার যদুপুর গ্রামে, শাকিন বরোদাপাটি যদুপুর গ্রাম বলে তিনি নিজের জায়গাটাকে চিহ্নিত করছেন, এবং তার কৌলিক উপাধি ছিল চক্রবর্তী। কিন্তু যজন যাজকের জন্য তাকে ভট্টাচার্য পদবী গ্রহণ করতে হয়েছে। কিন্তু ভট্টাচার্য উপাধি বা যজন যাজকের পেশা কিন্তু তার শেষ অবধি থাকেনি। তার গল্প রয়েছে। তার পিতামহ ছিলেন বেদজ্ঞ পণ্ডিত, এবং তার পিতামহের নাম ছিল গোবিন্দ চক্রবর্তী। পিতা লক্ষণ, মাতা রূপবতী, এবং দুই পত্নী হলেন সুমিত্রা ও পরমেশ্বরী। কবি নিঃসন্তান ছিলেন, এবং কবির ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমরা এইটুকু তথ্য পাই। তবে তার ক্ষেত্রেও তার জীবন যে বৈচিত্র্যপূর্ণ কারণ তার গ্রামে বেশ ভালোই জমি জায়গা ছিল, কিন্তু হেমন্ত সিং এর কোনো একটা কারণে, জমি জায়গা বা ইত্যাদির কারণে তাকে গ্রাম ছাড়া হতে হয়, এবং গ্রাম ছাড়া হয়ে তিনি আমাদের যে রাম সিংহের কাছে পৌঁছান, এবং তার আতিথেয়তায় বা তার সহযোগিতায় তিনি কর্ণগড়ের নিকটবর্তী অযোধ্যানগরে একটি নতুন বাসস্থান নির্মিত করে দেন, এবং সেখানে তিনি থাকেন, এবং রাজার পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্য রচনা করেন। তার পূর্বে আমরা জানি যে তার সত্যপীরের ব্রতকথা, সত্যনারায়ণের পালা বা সত্যপীরের ব্রতকথার কথা আমরা জানি, যেখান থেকে শাকিন বরোদাপাটি যদুপুর গ্রামের কথা আমরা বললাম, সেখান থেকে এটা জানা যায়। আচ্ছা, এই যে পুঁথিটার কথা বললাম, যে একটি পুঁথি কিন্তু কলকাতার এশিয়াটিক সোসাইটিতে রয়েছে, 5412 নম্বর সেই পুঁথিটির সংখ্যা, এবং পুঁথিটির নাম হচ্ছে রামেশ্বরের শিবের কীর্তন। যদিও সেটি পূর্ণাঙ্গ পুঁথি নয়, পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া গেছে কিন্তু কোচবিহারের রাজগ্রন্থাগারে। এটি আমাদের মনে রাখাটা প্রয়োজন। মেদিনীপুরের রাজা যশবন্ত সিং এবং তার পৃষ্ঠপোষকতায় বা তার আদেশে তার কাব্য রচনা,
এটুকুই আমরা তার সম্পর্কে জানি। এখন কাব্যের বিষয়বস্তুর দুটো, একটা হচ্ছে দেবখণ্ড বা নরখণ্ড। দেবখণ্ডে তিনি মোটামুটি দক্ষরাজ এবং দক্ষরাজের কোপ, মানে শিব তাকে যথোচিত সম্মান দেননি এমন একটা ঘটনা। যেমন যে ঘটনাটা হচ্ছে যে দেবগণ একটা সবাই সমবেত হয়েছেন, দক্ষ এসেছেন, কিন্তু শিবের মনে হয়েছে যে শিব, সবাই উঠে দাঁড়িয়েছে কিন্তু শিব উঠে দাঁড়াননি। তার মনে হয়েছে যে তিনি একমাত্র প্রজাপতি, তিনি একমাত্র নারায়ণকে এই সম্মান প্রদান করেন, দক্ষ করলে দক্ষের ক্ষতি হয়। কিন্তু যাই হোক, তাতে দক্ষ রুষ্ট হন এবং দক্ষ একটি শিব বেদিত যজ্ঞ করেন। সেই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু সতী বেশ একটু রুষ্ট হয়ে পতির অপমানের একটা উত্তর দেওয়ার জন্য পিতার কাছে যায়। পিতাও সেখানে অপমান করে এবং সতী দেহত্যাগ করেন। শিব তারপর তাকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড অস্থির করে তোলেন এবং সতী গৌরী রূপে জন্মগ্রহণ করেন। এই অবধি মোটামুটি দেবখণ্ডের কাহিনী। কিন্তু নরখণ্ডে আমরা দেখব যে সেই গৌরী এসেছে, গৌরী এসে কৈলাসের শিবের কুটিরে এসে নতুন সংসার পাচ্ছে। এখানে নারদ আছেন, একেবারে অন্নদামঙ্গলের কাহিনীর কাছাকাছি আমরা জানি। দারিদ্র্যের সংসার, কিন্তু দিন চলে না, সেখানে শিবকে ভিক্ষাবৃত্তি করতে হয়, কোনো প্রকারের সংসার চালায়, সন্তান ইত্যাদি হয়, 6 মাসের সঞ্চয় থাকে। কিন্তু এরপরে গৌরীও তাকে পরামর্শ দেন যে চাষ করো, চাষলব্ধ ধনে সে শান্তিতে, সুখে শান্তিতে প্রতিপালন করতে পারবে এমন। এবং সেই তার পরামর্শে শিব চাষের উদ্যোগী হন এবং তিনি সর্বপ্রথম ইন্দ্রের নিকট চাষভূমির পাট্টা গ্রহণ করেন এবং অতঃপর শিব চাষের শয্যা প্রস্তুত করে কুবেরের নিকট থেকে ভীম ভৃত্যের সাহায্যে বীজ ধান সংগ্রহ করে আনলেন। এবং মাঘ মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভীমের সাহায্যে শুভক্ষণে শিব জমিতে হল প্রবাহ আরম্ভ করলেন, নাঙল দিলেন। চৈত্র মাসের মধ্যে শিব জমিতে 14 বার চাষ দিলেন। পরে চাষভূমিতে মাটি চূর্ণ করবার জন্য তিনি জমিতে মই দিলেন ইত্যাদিভাবে তার চাষের বর্ণনা। এই যে চাষ, এই অংশটা আমাদের পাঠ্য রয়েছে। মানে গৌরী তাকে চাষ করার অনুমতি দিলেন, মানে অনুরোধ করলেন, এবং শিব সেই অনুরোধ নিয়ে চাষে নামলেন। ভীম এলেন, বৈশাখ মাসে চাষ ভূমিতে বীজ বপন করলেন। শিবের জমিতে প্রচুর ফসল হলো। অতঃপর ধান ভাঙতে ঢেকির প্রয়োজন হলো এবং ঢেকির প্রয়োজন হলেই নারদের কথা আসে, নারদ। এবং এইভাবে আমরা প্রাচুর্য না থাকলেও সাধারণ গৃহস্থের একটা আড়ম্বরের কথা এখান থেকে পাই। কিন্তু একইভাবে সেখানে শিবের মর্তলোক থেকে স্বর্গলোকে যাওয়ার একটা কথা আসে এবং সেখানে শিব প্রায় ভুলে যান। কিন্তু নানানভাবে শিবকে নিয়ে যাওয়ার জন্য সাধ্বী স্ত্রী চেষ্টা করেন এবং একের পর এক পার্বতী ব্যর্থ হন, কখনো মশা, কখনো মাছি ইত্যাদি নানান যে মর্তলোকের যে যন্ত্রণা এবং তার প্রতিকার ইত্যাদি লৌকিক প্রসঙ্গ সেখানে এসেছে। এবং শেষ পর্যন্ত আমরা ওই গৌরী রাগ করে চলে যান এবং রাগ করার মুহূর্তে তার একটা দাবি ছিল। তার আগে একটা বাগদিনীর প্রসঙ্গ রয়েছে, সেখানে শিব বাগদিনীর প্রলোভনে আসক্ত হন এবং তার অঙ্গুরি, হাতের অঙ্গুরিটি দিয়ে দেন। কিন্তু বাড়ি এসে যখন গৌরী দেখেন যে তার অঙ্গুরি নেই, তখন তিনি বেশ রুষ্ট হন এবং বাপের বাড়ি চলে যান। এই যে চলে যাওয়ার দৃশ্যটা, এটা নিয়ে আমরা আগমনীর গান নিশ্চয়ই শুনেছি। রামপ্রসাদের গানে এই বিষয় রয়েছে, শিবের চলে যাওয়া, রাগ করা এবং শেষ পর্যন্ত মানে দুর্গার চলে যাওয়া এবং রাগ করা এবং শিবের শেষ পর্যন্ত শাখারির শঙ্খ নিয়ে যাওয়া ছদ্মবেশে এবং শাখা পরিয়ে দেওয়া, অমূল্য শঙ্খের মূল্য আত্মসমর্পণ। এই সমর্পণ, আত্মসমর্পণের দিক থেকে বা আত্মসমর্পণে তারা শিব নিজের হাতে, শিবানীর বাঁ হাতে এবং পরে ডান হাতে শঙ্খ পুরিয়ে দেন এবং শিবানীর অভিমান দূর হয় এবং শিব সপরিবারে কৈলাসে প্রত্যাবর্তন করেন। এখানে কাব্য শেষ হয়। আমাদের খুবই চেনা কাহিনী, কিন্তু আমাদের পাঠ্য হচ্ছে এখানে কেবলমাত্র ওই শিব যেটুকু অংশে চাষ করেন। যদি তোমাদের কাছে যোগীলাল হালদারের বইটি থাকে তাহলে দেখবে সেখানে একেবারে ষষ্ঠ পালার কিছুটা একটু এগিয়ে গিয়ে চাষের বিবরণ আমরা পাই। চাষের বিবরণ, হরগৌরীর কলহ, শুলের গুণ, চাষের শয্যা, চাষের উদ্যোগ, চাষভূমির পাট্টা, শুল ভঙ্গের চেষ্টা, চাষের শয্যা প্রস্তুত, বীজ ধান সংগ্রহ, শিবের চাষভূমিতে যাত্রা, চাষ আরম্ভ, ভীম ভৃত্যের ভোজন, শস্যোৎপত্তি, নারদের কৈলাস গমন উদ্যোগ, নারদের কৈলাস যাত্রা। এই যে এই ছোট্ট অংশটুকু দেখো, চাষের বিবরণ থেকে শস্যোৎপত্তি, এই কয়েকটা পাতা কিছুটা অংশ আমাদের পড়া দরকার।
আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। কবির বিষয় সম্পর্কে জানা, কবির দুটো কথা বলা যায়। কবির এখানে বিশেষত্ব, কবি এখানে তার মৌলিকতা দেখিয়েছেন এই লৌকিক প্রচলিত কাহিনীকে নিজের মতো করে একেবারে হাস্যরসের দ্বারা পরিবেশন করেছেন, যা খুবই জনপ্রিয় হয়েছে। তবে বারবার এখানে অনুপ্রাসের ব্যবহার, এগুলো হয়তো আমাদেরকে একটু করে হয়তো মনে হবে যে এই কাব্যর ক্ষেত্রে বাধাজনক হতে পারে, কিন্তু তারপরেও এই কাব্য খুব জনপ্রিয় কাব্য ছিল। কেননা ভাব্য ভদ্র কাব্য গুণে রামেশ্বর কিন্তু তার শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার শ্রেষ্ঠত্বের কথা আমরা জানি। সকলকে ধন্যবাদ। আজকে রাত্রে আমরা এই কাব্যের মক টেস্ট নেব। সকলে ভালো থেকো।